Hello everyone and welcome to a new episode of our project management learning session. আজকের এপিসোডে আমরা আমাদের স্কোপ ম্যানেজমেন্টের পার্ট 3 এবং শেষ পার্ট নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডে আমরা স্কোপ ম্যানেজমেন্টের কারেন্ট ট্রেন্ড এবং স্কোপ ম্যানেজমেন্ট অ্যাজাইল এনভায়রনমেন্টে কিভাবে কাজ করে, কি কনসিডারেশন আমরা নিতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি স্কোপ ম্যানেজমেন্টের কারেন্ট ট্রেন্ড। বেসিক্যালি আমাদের যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট আছে এইটা সবসময় একটা কনসার্ন সবার জন্যই, এবং আমরা দেখব যে আমাদের যে ট্রু সত্যিকারের যে বিজনেস রিকোয়ারমেন্টটা দরকার আর আমরা যে বিজনেস রিকোয়ারমেন্ট ফাইনাল করছি এটার মধ্যে একটা গ্যাপ থাকবেই। সো আমাদেরকে কি করতে হবে, আমাদের যে বিজনেস অ্যানালিস্ট আছে যে বিজনেস কেসটাকে দাঁড় করিয়েছিল তাকে বিজনেস রিকোয়ারমেন্টটাকে কারেক্টলি স্টেট করতে হবে। সো অর্গানাইজেশন চাচ্ছে কি যে বিজনেস অ্যানালিসিস আর প্রজেক্ট ম্যানেজারের মধ্যে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ এবং থাকবে, যাতে আমরা আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে আমরা প্রপারলি বিজনেস নিডে কনভার্ট করে একটা ভায়াবল সলিউশন এনে প্রজেক্টের একটা রিকোয়ারমেন্ট দাঁড় করাতে পারি। এবং যখন আমরা এই ভায়াবল সলিউশনটাকে ফাইনালাইজ করছি, প্রজেক্টের স্পন্সর, স্টেক হোল্ডার অথবা আপনার ওই ওই ভ্যালুটাকে ক্রিয়েট করার জন্য যারা যারা ইনভলভ আছে তাদের তাদের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা প্রপারলি প্রজেক্ট অবজেক্টিভের মধ্যে ফুলফিল হয়। সো বেসিক্যালি এই কোশ্চেনটা যখন বিজনেস অ্যানালিস্টে এই কাজগুলো করছে, প্রজেক্ট ম্যানেজার যদি সেই সময় অ্যাসাইন হয় বিজনেস অ্যানালিস্টের সাথে কাজ করার জন্য, তাহলে যেটা হয় যে প্রজেক্ট ম্যানেজার আপনার মানে প্রজেক্ট শুরু হওয়ার আগেই সে প্রজেক্টের একটা জেনারেল আইডিয়া থাকে যে কি কারণে প্রজেক্টটাকে করতে হচ্ছে, সো প্রজেক্টের ইউজফুলনেসটা কি। সো এইটা প্রজেক্ট যখন রান করছে তখন প্রজেক্ট ম্যানেজার প্রপারলি এটাকে ডেলিভার করে প্রজেক্ট টিমকে মোটিভেট করার ট্রাই করার সুযোগ থাকে। সো দ্যাট মিনস আপনি বিজনেস অ্যানালিস্ট আলটিমেটলি রিকোয়ারমেন্টটাকে ফাইনাল করছে, আর প্রজেক্ট ম্যানেজার কি করছে, আপনার ওই রিকোয়ারমেন্টটাকে প্রপারলি প্ল্যান এবং ম্যানেজ করে ওটাকে ডেলিভার করার চেষ্টা করছে। সো আমরা যদি সম্ভব হয় যে রিকোয়ারমেন্ট যখন এভলিউশন হয়ে প্রক্রিয়াতে আছে, আমরা যদি তখন প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করতে পারি, তাহলে এটা ভালো একটা আউটপুট হিসেবে দেওয়া সম্ভব হতে পারে। হ্যাঁ, সেকেন্ড জিনিসটা হলো, যদি আমাদের পক্ষে প্রজেক্ট ম্যানেজারকে অনেক আগে অ্যাসাইন করা না যায়, তাহলে যখন প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন হচ্ছে, প্রজেক্ট ম্যানেজারের কাছে যেন প্রপার বিজনেস অ্যানালাইসিসের ডাটাগুলো প্রপারলি থাকে এবং প্রজেক্ট ম্যানেজার যেন একটা ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কি কারণে এই রিকোয়ারমেন্ট আসলো, কোন 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 কাস্টমারের কারণে এই রিকোয়ারমেন্ট আসলো, কোন কোন স্টেক হোল্ডারের সাথে জড়িত, কে এর বেনিফিটেড হবে, মানে এটার ইউজার কারা, এই সম্পর্কে যেন একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে। সো দ্যাট সে যাতে যখন প্রজেক্টটা করছে, যাতে কোনো কারণে যদি চেঞ্জ করতে হয় অথবা কোনো রিকোয়ারমেন্টের আউটপুট যদি মনে হয় যে না এটা বিজনেস রিকোয়ারমেন্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, সে যেন প্রপারলি এটাকে অ্যাড্রেস করতে পারে এবং কুইকলি এটাকে একটা সলিউশনের দিকে যেতে পারে। এই হলো এখনকার ট্রেন্ড, যে বিজনেস অ্যানালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজারকে কোলাবোরেটিভলি কাজ করতে হবে। প্রজেক্ট ম্যানেজারকে অলওয়েজ ফোকাস করতে হবে যে বিজনেস অ্যানালিসিস যে রিকোয়ারমেন্টটা আছে আপনি আপনার প্রজেক্ট সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারছে কিনা, কোনো জায়গায় গ্যাপ আছে কিনা সেটা আইডেন্টিফাই হওয়ার সাথে সাথেই যাতে সে প্রজেক্ট ম্যানেজার প্রপারলি স্টেক হোল্ডারদেরকে সেই ইনফরমেশনটাকে ক্লিয়ারলি স্টেট করতে পারে। ঠিক আছে, সেকেন্ড টপিকস হলো যে টেলারিং কনসিডারেশন। বেসিক্যালি আমি এই কথাগুলো অনেক আগে বলেছি। প্রজেক্ট পিএমবক গাইডলাইন আসলে আপনাকে একটা গাইডলাইন দিবে যে আপনি আপনার প্রজেক্টটাকে কিভাবে করবেন, কিন্তু আপনার প্রজেক্টের নিড এবং আপনার এনভায়রনমেন্টকে কনসিডারেশনে আপনি আপনার মতো করে এটাকে টেলর করে নিতে পারেন। এই টেলরিং হতে পারে আপনার নলেজ এবং রিকোয়ারমেন্ট কালেকশনের ক্ষেত্রে, আপনি কোন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে যাবেন এটার ক্ষেত্রে। বেসিক্যালি পিএমবক আপনাকে আইডিয়াস দিবে যে এখানে কি ধরনের ডেভেলপমেন্ট সাইকেল আছে। আপনার স্কোপ রিকোয়ারমেন্টটাকে দেখে অ্যানালাইসিস করে আপনি ঠিক করবেন কোন স্কোপের জন্য আপনি অ্যাজাইল অ্যাপ্রোচে যাবেন, কোন স্কোপের জন্য আপনি প্রেডিক্টিভ অ্যাপ্রোচে যাবেন। ইট ডিপেন্ডস অন ইওর প্রজেক্ট এবং এনভায়রনমেন্ট। ঠিক আছে, সো চলুন আমরা তাহলে আমাদের নেক্সট টপিকস কনসিডারেশন, এই স্কোপ এনভায়রনমেন্ট বা স্কোপকে আমি কিভাবে অ্যাজাইল এনভায়রনমেন্টে ম্যানেজ করি সেই সম্পর্কে আলোচনা করি। সো প্রথমে আমরা অ্যাজাইল এনভায়রনমেন্ট আয়রন ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলি।
সো আমরা যখন ট্র্যাডিশনাল অথবা প্রেডিক্টিভ অ্যাপ্রোচের কথা আলোচনা করেছি, তখন দেখেছি যে আমরা চেষ্টা করেছি ফার্স্টে স্কোপকে ফিক্স করে তারপরে টাইমটাকে আর কস্টটাকে ভ্যারি করা, বা স্কোপ ফিক্স করে আমরা টাইম আর কস্টটাকে এস্টিমেট করি এবং তারপর একটা বেস লাইন ক্রিয়েট করার চেষ্টা করি। কিন্তু অ্যাজাইলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা ডিউরেশন আর কস্টটাকে মোটামুটি ফিক্স করে স্কোপটা একটা ভেরিয়েবল রেখে আমরা ফিক্স করার চেষ্টা করে একটা বেস লাইন করবো যাতে আমরা সামনে আগাতে পারি। দ্যাট মিনস আমি প্রেডিক্টিভ অ্যাপ্রোচে স্কোপ মোটামুটি ফিক্সড, আর আমি যখন অ্যাজাইল অ্যাবনর্মাল থাকবে স্কোপটাকে আমরা ভেরিয়েবল বা স্কোপটাকে আমি চেঞ্জ করার অপশন রেখে আমি সামনে আগানোর চেষ্টা করব। ঠিক আছে, এইটা হলো মেজর ডিফারেন্স অ্যাজাইল এনভায়রনমেন্ট আর প্রেডিক্টিভ এনভায়রনমেন্টের মধ্যে। আমরা যেহেতু আজকে একটা অ্যাজাইলের একটা খুব পপুলার স্ক্রাম মেথোডোলজি নিয়ে কথা বলবো, সেই কারণে শুরু করার আগে আমরা অ্যাজাইলের 4টা ভ্যালু নিয়ে কথা বলতে চাই। প্রথম ভ্যালুটা হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস। দ্যাট মিনস আমি পিপলস যারা কাজ করছে তাদেরকে নিয়ে বেশি ফোকাস করব প্রসেস আর টুলসের থেকে। সেকেন্ড হলো ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। মিনস আমি ফোকাস করব ভ্যালু ক্রিয়েট করার জন্য, আমি ফোকাস করব আমার প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য, প্রোডাক্টের ভ্যালু ক্রিয়েট করার জন্য ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশনকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমি কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। দ্যাট মিনস আমি কাস্টমারের চেঞ্জ রিকোয়ারমেন্টকে আমি ওয়েলকাম করব, কাস্টমারের সাথে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে থাকবো কন্ট্রাক্ট নেগোসিয়েশন বা কন্ট্রাক্ট ক্লজ থেকেও। ফোর্থ হলো রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। দ্যাট মিনস আমি যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারি যদি আমার এটা মনে করি যে আমার এটা প্রোডাক্টের জন্য ভ্যালু ক্রিয়েট করবে, রেদার দ্যান ফলোইং এ প্ল্যান। ঠিক আছে, এই যে 4টা ভ্যালু, এখানে লেফট সাইডে কিছু আছে আর রাইট সাইডে কিছু আছে। আমরা আসলে বেসিক্যালি লেফট সাইডকে প্রাধান্য দেব বেশি রাইট সাইডের তুলনায়। ঠিক আছে, এই হলো অ্যাজাইল মেথোডোলজির 4টা ভ্যালুস। নাও আমরা আসি আমাদের অ্যাজাইল মেথোডোলজি একটা পপুলার মেথোডোলজি স্ক্রাম নিয়ে কথা বলি। সো আমরা এতদিন অ্যাজাইল নিয়ে কথা বলেছি, অ্যাডাপটিভ এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছি, বাট আমরা আসলে কখনো খুব ডিটেল আলোচনা করিনি কিভাবে স্কোপকে আমরা অ্যাজাইল মেথোডোলজি কিভাবে ইউজ করি। যেহেতু আমরা এখন স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, আমরা এখন একটু ডিটেল আলোচনা করব কিভাবে অ্যাজাইল এনভায়রনমেন্টে আমরা স্কোপকে ম্যানেজ করার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমে যেটা হলো যে অ্যাজাইলে একজন প্রোডাক্ট ওনার থাকে, যার মেজর রেসপন্সিবিলিটি হলো যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্ট আপনি যে আউটকামটা চাচ্ছেন সেই আউটকামে কি কি ফিচার লাগবে এটা কাস্টমারের কাছ থেকে, স্পন্সরের কাছ থেকে, আপনার নিজস্ব টিমের কাছ থেকে অথবা ইউজারের কাছ থেকে নিয়ে এটাকে একটা লিস্ট করে রাখা। এই লিস্টটাকে বলছে প্রোডাক্ট ব্যাকলগ। এখন প্রোডাক্ট ব্যাকলগ যখন আমি করছি তার মানে এখানে লিস্ট অফ ফিচার্স আছে অথবা রিকোয়ারমেন্ট আছে আপনার প্রোডাক্টের। যখন প্রোডাক্ট ওনার এই রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করছে সে চেষ্টা করবে এই রিকোয়ারমেন্টগুলো একটা প্রায়োরিটি সেট করার জন্য। ঠিক আছে, নট অনলি সে রিকোয়ারমেন্ট কালেক্ট করবে বাট সে চেষ্টা করবে এটা একটা প্রায়োরিটি সেট করে কোন ফিচারটাকে আগে ডেভেলপ করতে হবে, কোন ফিচারটা পরে ডেভেলপ করলেও হবে, এই ধরনের একটা লিস্ট করার চেষ্টা করবে। তার মানে প্রোডাক্ট ব্যাকলগে নট অনলি লিস্ট অফ রিকোয়ারমেন্ট থাকবে, একে আসলে সিরিয়ালি 1 2 3 4 5 অথবা 1 গ্রুপের মধ্যে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকতে পারে, 2 গ্রুপের মধ্যে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকতে পারে, বাট একটা প্রায়োরিটি সেট করার চেষ্টা করবে। যখন একটা মোটামুটি প্রায়োরিটি সেট হয়ে একটা প্রোডাক্ট ব্যাকলগ, স্থির প্রোডাক্ট ব্যাকলগ তৈরি হলো, তখন সেইটা নিয়ে প্রোডাক্ট ওনার তার যে ডেভেলপমেন্ট টিম আছে তার কাছে যাবে, যে বলবে যে ঠিক আছে আমার এই হলো রিকোয়ারমেন্ট, তুমি এখন কিভাবে এটাকে ডেভেলপ করতে চাও। তো ডেভেলপমেন্ট টিম, এখানে একটা টার্মস আছে স্প্রিন্ট মিনস যে একটা টাইম বক্স ডিউরেশন অথবা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডেভেলপমেন্ট টিম কিছু একটা স্পেসিফিক টাস্ককে টার্গেট করে ডেভেলপ করার চেষ্টা করে। ঠিক আছে, সো টিমের কাছে যখন প্রোডাক্ট ওনার আসবে প্রোডাক্ট ব্যাকলগটা নিয়ে, টিম চেষ্টা করবে কোন ফিচারগুলোকে আগে ক্রিয়েট করতে হবে, কোনটার সাথে কোনটা ইন্টারডিপেন্ডেন্সি আছে, এই অ্যানালাইসিস করে সে একটা স্প্রিন্ট প্ল্যানিং করার চেষ্টা করবে। দ্যাট মিনস এখানে মেইনলি ফোকাস করবে কয়টা স্প্রিন্টের মধ্যে এই ফিচারগুলো সে ডেভেলপ করবে এবং তার যে ফার্স্ট স্প্রিন্ট, তার মানে নেক্সট স্প্রিন্টে কোন ফিচারগুলো ডেভেলপ করবে সেই সম্পর্কে একটা লিস্ট করার চেষ্টা করবে। দ্যাট মিনস এটা হবে স্প্রিন্ট প্রোডাক্ট ব্যাকলগ অথবা আপনি বলতে পারেন স্প্রিন্ট ব্যাকলগ। ওকে, সো নেক্সট স্প্রিন্টে সে কি ফিচার ডেভেলপ করবে সেটা ফিক্স করবে।
ফিক্স করার পরে তারপরে সে এটা ডেভেলপ করার চেষ্টা করবে। সো ধরে নেন যে এটা যদি হয় 1 থেকে 4 উইকস এর মধ্যে, এই সময়ের মধ্যে টিমের মধ্যে কোনো ইন্টারাপশন করা যাবে না। দ্যাট মিনস কোনো নতুন ফিচার অ্যাড করার কোনো সুযোগ নেই। কারণ ডেভেলপমেন্ট টিম অলরেডি স্টার্ট ডেভেলপিং ফর এ স্পেসিফিক ফিচার্স। ওকে? সো এটা 4 উইকস ধরে চলতে থাকবে। প্রতিদিনই ডেভেলপমেন্ট টিম তার যে স্ক্রাম মাস্টার, এখানে একটা হলো স্ক্রাম মাস্টার, এটা অনেকটা প্রজেক্ট ম্যানেজারের কাম মতো। তার কাজ হলো প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং টিমের মধ্যে প্রোডাক্ট ওনার এবং টিমের মধ্যে রিকোয়ারমেন্টকে ম্যাচিং করে দেওয়া। স্ক্রাম মাস্টারের মেইন রেসপন্সিবল হলো এই যে স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এটাকে কন্ডাক্ট করা, প্রোডাক্ট ওনার রিকোয়ারমেন্টকে, যেই রিকোয়ারমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছে সেটাকে নেক্সট আইটারেশনে রাখা, নেক্সট স্প্রিন্টে রাখার চেষ্টা করা, অথবা প্রায়োরিটিটাকে প্রপারলি সেট করা যায় যাতে সেই সম্পর্কে একটা স্পেসিফিক আন্ডারস্ট্যান্ডিং রেখে টিমের মধ্যে সিনক্রোনাইজেশন নিয়ে আসা। ওকে, এটা হলো স্ক্রাম মাস্টারের মেজর রেসপন্সিবিলিটি। আমরা এখানে বলে নিতে পারি স্ক্রাম মাস্টারকে আপনি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজারের মতো রোল হিসেবে দেখতে পারেন। ঠিক আছে, তার মেজর রোল হলো এই যে প্রোডাক্ট ব্যাকলগটা আছে এটাকে ডেভেলপ করে কাস্টমার কাছে অ্যাকসেপ্টেন্স নেওয়া। সো 1 থেকে 4 উইকস এর মধ্যে প্রোডাক্ট ওনার অথবা স্পন্সর কেউ যদি চায়ও একটা স্প্রিন্ট চলছে এর মধ্যে টিমকে ইন্টারাপ্ট করা অথবা কোনো নতুন ফিচারকে অ্যাড করার সুযোগ করে অ্যাড করার জন্য বলা, সেটা আসলে করা যাবে না। টিম 4 উইকস ধরে তার যে স্পেসিফিক টাস্ক আছে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করবে। 4 উইকস পরে স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, তারপরে স্পন্সর কাস্টমারকে নিয়ে যেই কাজটুকু সে শেষ করেছে ওই স্প্রিন্টকে, সেটা নিয়ে একটা স্প্রিন্ট রিভিউ মিটিং করবে। ঠিক আছে, এই স্প্রিন্ট রিভিউ মিটিংয়ে কাস্টমার যেই ডেভেলপমেন্ট টিম যেটা ডেভেলপ করেছে সেটাকে রিভিউ করবে ফিজিক্যালি অথবা গ্রাফিক্যালি। সেটা রিভিউ করার পরে সে তার অপিনিয়নটা জানাবে কোন ফিচারকে সে অ্যাকসেপ্ট করবে, কোন ফিচারকে সে অ্যাকসেপ্ট করবে না, অথবা বলবে যে এই জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। তখন প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এই যে কাস্টমারের যে নতুন রিকোয়ারমেন্ট অথবা নতুন আইডিয়া অথবা ইমপ্রুভমেন্টের সাজেশন, সেটা সে আবার প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে লিস্ট আউট করে রাখবে এবং আপডেট করার চেষ্টা করবে যে এটা কোন রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে অথবা কোন রিকোয়ারমেন্টের পরে করতে হবে বা আগে করতে হবে, সেটাও প্রায়োরিটি লিস্ট করে সেট করে রাখবে। ঠিক আছে, এ হলো স্প্রিন্ট রিভিউ মিটিং, রিভিউ। সো এই রিভিউ মিটিংয়ে আপনি যে ডেভেলপমেন্ট টিম যেই ফিচারগুলো ডেভেলপ করেছে সেটা কাস্টমার সাথে রিভিউ করে ফাইনালাইজ করবে কোন রিকোয়ারমেন্টটাকে রাখা যায়, কোন ফিচারটাকে রাখা যাবে প্রোডাক্টের মধ্যে, আর কোন ফিচারটাকে ইমপ্রুভ করতে হবে, আর কোন ফিচারটা আসলে কাস্টমার অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসেনি। বেসিক্যালি এখন যখন ফার্স্ট আইটারেশনটা স্প্রিন্টটা করছে ডেভেলপমেন্ট টিম, সে ডেফিনেটলি সে যে টার্গেটটা সেট করেছিল স্প্রিন্ট প্ল্যানিং এর মধ্যে যে এই সময়ে সে 3টা ফিচার ডেভেলপ করবে, দেখা যাবে যে টিমের যেহেতু যখন প্ল্যানটা করা হয়েছিল টিমের পেস কেমন সেটা সম্পর্কে স্ক্রাম মাস্টারের লেস আইডিয়া ছিল। দেখা যাবে যে হতে পারে এরকম যে টিম তার থেকে বেশি ফিচার ডেভেলপ করেছে, হতে পারে এরকম যে টিম তার থেকে কম ফিচার ডেভেলপ করেছে। সো এই যে টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং টিমের গ্রোথ, টিমের কোন কোন জায়গায় টিম ভুল করছে, কোন কোন জায়গায় টিম ঠিক করছে, এইটাকে প্রপারলি অ্যাড্রেস করার জন্য স্প্রিন্ট স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এর আগে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ একটা মিটিং করবে স্ক্রাম মাস্টার তার টিমের সাথে। সেখানে সে প্রোডাক্ট ওনারকেও ইনভাইট করতে পারে। এখানে মেইন ফোকাসটা হলো আগের যে স্প্রিন্টটা হয়েছে সেই স্প্রিন্টের টিম কোন জায়গাটাকে বেশি ভালো ফোকাস করেছে, ভালো কাজ করেছে, কোন জায়গাটাতে খারাপ করেছে সেটাকে অ্যাভয়েড করতে হবে আমাদের নেক্সট স্প্রিন্টের মধ্যে। এই যে ডুজ অ্যান্ড ডনস নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করে টিমের মধ্যে তাদের নিজেদের বেটার আন্ডারস্ট্যান্ডিংটাকে, বেটার ওয়ার্ক স্টাইলটাকে এনহ্যান্স করার চেষ্টা করবে, নেগেটিভ ওয়ার্ক স্টাইলটাকে কমানোর চেষ্টা করবে। সো এখানে একটা রিভিউ হবে টিমের ওয়ার্কিং স্টাইলের মধ্যে। সো এটা হলো স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। এখানে আরেকটা টার্ম আছে স্ট্যান্ড আপ মিটিং। বেসিক্যালি এই স্প্রিন্টটা যখন চলছে স্ক্রাম মাস্টার প্রোডাক্ট ওনার সাথে বিজনেস টিম, তার মানে প্রোডাক্ট ওনার, তার সাথে ডেইলি এভরিডে, এটা হতে পারে 15 মিনিটস অথবা 10 মিনিটস, টিমের সাথে স্ক্রাম মাস্টার উইথ প্রোডাক্ট ওনার একটা মিটিং করবে যেখানে মেইন ফোকাস থাকবে যে টিম আসলে ডেসক্রাইব করবে বা এভরি পার্টিসিপেট দাঁড়িয়ে থেকে ডিসক্রাইব করবে যে সে গতকালকে কি করেছিল, আজকে তার প্ল্যান কি, তার সাথে অন্য টিমের কি রিলেশনশিপ আছে, মানে তার ইস্যুস কি আছে, জাস্ট এই 3টা জিনিস নিয়ে আলোচনা করবে। মানে
বেসিক্যালি এটা এরকম না যে রিভিউ মিটিং যেখানে স্ক্রাম মাস্টার সলিউশন দিবে তা না, টিম তার নিজস্ব প্ল্যানটা জানাবে, তার নিজস্ব ইস্যুটাকে স্ক্রাম মাস্টার প্রোডাক্ট ওনার কাছে জানাবে। তখন স্ক্রাম মাস্টার প্রোডাক্ট ওনার মিটিং এর পরে বের হয়ে তারপরে ঠিক করবে যে কিভাবে টিমের যে প্রবলেমগুলো আছে বা টিমের যে প্ল্যানটা আছে সেটা কিভাবে এক্সিকিউট করা যায়। এটাকে বলা হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। এভরিডে বিজনেস টিম, বিজনেস পিপল এবং ডেভেলপমেন্ট টিম এভরিডে একবার মিট করে তাদের সম্পর্কে আলোচনা করবে। ডেফিনেটলি এই ডিসকাশনটা হতে হবে উইদিন 15 মিনিটস। ওকে, এই হলো ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। সো এই যে সাইকেল, স্প্রিন্ট চলছে, ডেইলি স্ট্যান্ড আপ মিটিং, স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, আবার কি করবে, স্প্রিন্ট প্ল্যানিং করবে। নেক্সট স্প্রিন্টটা শুরু করার আগে একটা স্প্রিন্ট প্ল্যানিং হবে, যেখানে নতুন যে রিকোয়ারমেন্টগুলো পেয়েছে কাস্টমার কাছে সেগুলোকে প্রোডাক্ট ব্যাকলগের মধ্যে লিস্ট আউট করে নেক্সট যে স্প্রিন্ট আছে সেই স্প্রিন্টের জন্য কোন কোন ফিচারগুলোকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং করবে। আর পরবর্তী স্প্রিন্টগুলো কিভাবে করা যায়, কোন কোন ফিচারগুলো থাকতে পারে সে সম্পর্কে একটা জেনারেল আইডিয়াস দিবে স্প্রিন্ট প্ল্যানিং মিটিংয়ে। আর যেহেতু এই স্প্রিন্টে প্রোডাক্ট স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনারের টিমের ডেভেলপমেন্টের পেস, স্পিড, এটা সম্পর্কে আলোচনা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এখন কি হবে, ডেভেলপমেন্ট টিম কতটুকু কাজ করতে পারে ওই স্প্রিন্টের মধ্যে সে সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা যাবে। এবং যখন এই স্প্রিন্টগুলো সেকেন্ড টাইম থার্ড টাইম চলবে এটা কিন্তু আরো মোর ইনহ্যান্স হবে। তার মানে আস্তে আস্তে আপনার অ্যাকুরেসি আরো বেটার হবে। এইটা হলো ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজাইল ম্যাথোডোলজির স্ক্রাম। এই প্রক্রিয়াটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আপনার যে প্রোডাক্ট ব্যাকলগ বা প্রোডাক্টের যে ফিচার, মেজর ফিচার আছে যেগুলো মার্কেটেবল প্রোডাক্টের জন্য প্রয়োজন হয় সেগুলো ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত। সো অলমোস্ট আমরা আমাদের শেষের অংশে জাস্ট একটু রিক্যাপ করছি। আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আছে সেই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা 6টা প্রসেস নিয়ে আলোচনা করেছি। প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্টস, ডিফাইন স্কোপ, ক্রিয়েট ডাব্লিউপিএস, ভ্যালিডেট স্কোপ এবং কন্ট্রোল স্কোপ। আর অ্যাজাইল ম্যাথোডোলজির ক্ষেত্রে আমরা কি করছি, স্প্রিন্ট প্ল্যান করছি, স্প্রিন্টটা চলছে, আমাদের ডেইলি স্ক্রাম মিটিং করছে বা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং করছি, তারপরে আমরা স্প্রিন্ট রিভিউ করছি কাস্টমারের সাথে, যাতে আমাদের যে ডেভেলপমেন্ট যে যতটুকু ডেভেলপ করেছি সেটা কতটুকু অ্যাকসেপ্টেবল হয় কাস্টমার কাছে। এখানে আমরা যে আরেকটা ম্যাথোডোলজির কথা বলেছি সেটা হলো এক্সট্রিম প্রোগ্রামিং। সেখানে এই স্প্রিন্টটার নাম হয়েছে আইটারেশন। আসলে আমরা সিমিলার আন্ডারস্ট্যান্ডিং এ আইটারেশন বাই আইটারেশন আমরা কাজ করে থাকি এক্সট্রিম প্রোগ্রামিং এ। আমরা যখন স্ক্রাম বলছি তখন সেটাকে বলছি স্প্রিন্ট। বাট আমাদের ডেইলি স্ট্যান্ড আপ মিটিং অথবা স্প্রিন্ট রিভিউ মিটিং, আইটারেশন রিভিউ মিটিং, এগুলো অলমোস্ট সেম এক্সপির সাথে, বাট কিছু ডিফারেন্স আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এই হলো আমাদের ওভারঅল আইডিয়াস স্কোপ ম্যানেজমেন্টের কনসিডারেশন in adaptive environment. So that's it. That's the end of our scope management session. Thanks for your patience and keep moving forward for our next class. Thank you.